গত বছরের জুলাই আগস্ট ষড়যন্ত্রের পরে যে সরকারটি গঠিত হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কি বাংলাদেশ সংবিধানের অধীনে শপথ নেবে নাকি একটি বিপ্লবী সরকার হিসেবে বাংলাদেশের যে কোনো জায়গায়, ধরেন কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নেবে, এই নিয়ে কিন্তু শুরু থেকেই একটা দ্বন্দ্ব ছিল যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। কিন্তু যাই হোক, শেষমেশ বাংলাদেশের সংবিধানের অধীনেই এই ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছিল। কিন্তু তারপর থেকেই এই বিতর্ক কিন্তু থেমে থাকেনি যে বিপ্লবী সরকার কেন গঠিত হলো না, কেন শেখ হাসিনার সরকারের নির্বাচিত রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া হলো, কেন বাংলাদেশের সংবিধানের অধীনে শপথ নেওয়া হলো। এই ডিবেটগুলো চলছিল। তখন গত বছরের ডিসেম্বরে আবার এই তথাকথিত ছাত্র সমন্বয়করা তারা বলেছিল তারা এই বিপ্লবী সরকারের রূপরেখা ঘোষণা করবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বিশাল এক সমাবেশ ডেকেছিল, যদিও সেই সমাবেশে শিবিরের কর্মী ছাড়া হয়তো 300-400 লোকজন উপস্থিত ছিল। যাই হোক, শেষ মুহূর্তে তারা সেই বিপ্লবী সরকারের ঘোষণা থেকে পিছিয়ে এসেছিল। এই পিছিয়ে আসার মূল কারণ ছিল আন্তর্জাতিক, কারণ এই ষড়যন্ত্রের পেছনে আমরা অলরেডি জানি যে বিদেশি কয়েকটি রাষ্ট্র জড়িত, বিশেষ করে মার্কিন ডিপ স্টেট, সিআই এর প্ল্যানিং ছিল, এখানে পাকিস্তানের আইএসআই সক্রিয় ছিল জুলাই আগস্টের। এছাড়াও এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা গোষ্ঠী, ইভেন ইউরোপিয়ান ইউনিয়নও, যারা গণতন্ত্র মানবাধিকার বলে মুখে ফেনা তুলে ফেলে, তারা সবাই এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। এর সাথে জাতিসংঘ জড়িত ছিল, সেটিও এখন আমরা দেখতে পাচ্ছি। তো ডিসেম্বরের ভেতরে তারা কেউ একটি বিপ্লবী সরকারের ক্লিয়ারেন্স দেয়নি, কারণ তাদের সবার একটাই মূল উদ্দেশ্য ছিল হলো বাংলাদেশে এই সেন্ট মার্টিন, টেকনাফ, এদিক দিয়ে একটি করিডোর দেওয়া, সেন্ট মার্টিনের উপর নিজেদের দখল প্রতিষ্ঠা করা, এবং আরাকান আর্মিকে হেল্প করা, কখনো সেটা জাতিসংঘের নামে, কখনো আড়ালে আবডালে সরাসরি মার্কিন রাষ্ট্রের অধীনে, মার্কিন সেনাবাহিনীর অধীনে, এরকম নানা রকমের চক্রান্ত আছে। তো এই বিদেশি শক্তিটা ইনশিওর করতে চেয়েছিল যে বাংলাদেশের করিডোর তারা পায়, চিটাগাং পোর্টের দিকে তাদের একটা কুনজর ছিল দীর্ঘদিনের, সেটা যেন তারা পায়। এবং এই যে পাহাড়ি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এলাকা, কক্সবাজার, এখন শুনছি পুরো চিটাগাং, এসব নিয়ে, মায়ানমারের কিছু অংশ নিয়ে, ভারতের কিছু অংশ শোনা যায় এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। একটা ক্রিশ্চিয়ান স্টেট করার একটা দীর্ঘদিনের পরিকল্পনা। ওদিকে বার্মা অ্যাক্টের অধীনে আরাকান বাহিনীকে হেল্প করা, মিয়ানমার সরকারের এগেইনস্টে একটা লড়াইয়ে আরাকান আর্মিকে হেল্প করার পাশাপাশি বাংলাদেশকে করিডোরের নামে জড়িয়ে ফেলা, তো নানা রকমের হিসেব ছিল। তো এই আন্তর্জাতিক শক্তিগুলো চাইছিল যে তাদের যা যা পাওয়া সেটা যখন ডক্টর ইউনূসের অবৈধ সরকার এনশিওর করবে, তখন তারা ইউনূসের বিষয়টা দেখবে। এবং এখন মোটামুটি বিদেশি শক্তি বাংলাদেশের কাছ থেকে যা যা পাওয়ার সেটা পেয়ে গেছে, বা এক ধরনের নিশ্চয়তা পেয়ে গেছে যে তারা পাবেই। করিডোর তারা এখনো অফিসিয়ালি ব্যবহার না করলেও আনঅফিসিয়ালি ফুল প্লেজেড ব্যবহার করছে। এখানে মানবিক সহায়তা যাবার কথা থাকলেও এখান থেকে মূলত অস্ত্র যাচ্ছে বলে বিভিন্ন সূত্র বিভিন্ন সময় দাবি করছে। তো এই অবস্থায় এখন আবার নতুন করে দেখবেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি উঠেছে, এবং এইবারে একটা ইন্টারন্যাশনাল গ্রিন সিগন্যাল ওইখানে আছে। তো এবার কি হবে, এই আগামী মাসে, জুন মাসের যে কোনো সময়, ধরেন মিড জুন থেকে এন্ড অফ জুনের মধ্যে যে কোনো সময় একটা বিপ্লবী সরকারের ঘোষণাপত্র এই ছাত্র সমন্বয়ক এবং এই ষড়যন্ত্রের পক্ষের যারা আছে, কোন প্ল্যাটফর্মে বলবে সেটা আমি জানি না, কিন্তু তারা একটা ঘোষণা, জুলাইয়ের বিপ্লবী ঘোষণাপত্র তারা ডিক্লেয়ার করবে আর কি। জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র তারা বলছে। আমাদের 1971 সালের 10ই এপ্রিল যেমন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হয়েছিল এবং সেখানে বাংলাদেশের রূপরেখা ছিল, তো এরাও এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে একটি বিপ্লবী সরকারের রূপরেখা ঘোষণা করবে। এবং ওই ঘোষণাপত্রের সাথে সাথে তারা দাবি করবে যে বাংলাদেশের সংবিধানটা আর ফাংশনিং না, তারা বাংলাদেশ সংবিধানের বিলুপ্তি ঘোষণা করবে তাদের সেই বিপ্লবী সরকারের অধীনে আর কি। এবং বাংলাদেশের সংবিধান বিলুপ্ত ঘোষিত হলে বাংলাদেশ সংবিধানের অধীনে শপথ নেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও নিষিদ্ধ হয়ে যাবেন আর কি, তিনিও আর তখন রাষ্ট্রপতি পদে থাকবেন না।
এদিকে রাষ্ট্রপতি তার পদ থেকে সরে যাবেন। এরপরে যেহেতু সংবিধান বিলুপ্ত হয়ে যাবে, এই বিপ্লবী সরকারের অধীনে আরো অনেকের উপরই এই বিভিন্ন খড়গ নেমে আসবে। তার মধ্যে হলো 3 বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার এবং নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান, 3জনকেই তখন তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। তারা আর স্ব পদে বহাল থাকবেন না। কিন্তু সরিয়ে দেওয়ার পরে তাদের পরিণতি কি হবে? শাহাবুদ্দিন চুপ্পু, জেনারেল ওয়াকার এবং বাকি 2জন, তারা কি সেফ চলে যাবেন নাকি তাদের গ্রেপ্তার করা হবে? তার এই ব্যাপারেও কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারকে সম্ভবত এই জুলাই ঘোষণার পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে তাদের গ্রেপ্তার করা হবে এবং জেনারেল ওয়াকারকে বিশেষ করে আইসিটিতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিচারের আওতায় আনা হবে। নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানকেও সম্ভবত গ্রেপ্তার করা হতে পারে। তো এই 2জনের ব্যাপারে আমি জানি না, তবে ওয়াকারকে গ্রেপ্তার করার ব্যাপারে তাদের একটা প্ল্যান কাজ করছে। কারণ ওয়াকারের 2টো অপরাধ। ওয়াকারের একটি অপরাধ হলো তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচিত সেনা প্রধান। দ্বিতীয় হলো জুলাই মাসে যখন সেনাবাহিনীকে রাস্তায় নামানো হয়েছিল, দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল, তখন সেই বাহিনীর প্রধান হিসেবে এই হত্যাকাণ্ডে জেনারেল ওয়াকার তার দায় এড়াতে পারেন না বলে এই অংশটি মনে করেন যারা জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করার কথা ভাবছেন। তো এখন এই জুলাই বিপ্লবের এই ঘোষণার জন্য আমরা ধরে নিচ্ছি সময় আছে 3 থেকে 4 সপ্তাহ, প্রায় মাসখানেক সর্বোচ্চ। তো এই আমরা কি এখন দেখব যে এই জুলাই ঘোষণাপত্রের কাজ এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের প্ল্যান মতো বিপ্লবী সরকার ঘোষণা করবে এবং যা যা বললাম এতক্ষণ, রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে, সেনাপ্রধান সহ অন্যান্য 3 বাহিনী প্রধানকেই সরিয়ে দিবে এবং তাদের চাইলে গ্রেপ্তার করা হবে, বিচারের আওতায় আনা হবে, এটা অ্যালাউ করা হবে? নাকি এই 1 মাসের মধ্যে এই প্রক্রিয়াকে নস্যাৎ করে বাংলাদেশ যাতে আর ডিরেইল না হয়? অলরেডি বাংলাদেশ তো, বাংলাদেশের একটা বড় অংশ বাংলাদেশের স্বার্থকে বর্গা দিয়ে দিয়েছে এই অবৈধ ইউনিট সরকার বিদেশিদের হাতে। এখন এইটার শেষ কোথায় সেটা আমাদের একটা মানে দেখার বিষয়। এই 1 মাসের মধ্যে বাংলাদেশের জন্য খুব ক্রুশিয়াল একটা সময় এবং এই সময়টায় দেখেন যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগ কিন্তু প্রতিবাদ করে। এবং আজকে শেখ হাসিনার বিভিন্ন ক্ষমতায় থাকাকালীন শেষ সময় যে কথোপকথনগুলো আমরা শুনতে পাচ্ছি, তিনি কিন্তু জানতেন যে এরকম করিডোর সেন্ট মার্টিন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে এবং তিনি যদি এই সেন্ট মার্টিন বিদেশিদের হাতে তুলে না দেন, করিডোর তাদের না দেন, তাকে ক্ষমতা হারাতে হতে পারে। তিনি কিন্তু ক্ষমতা হারানোর ঝুঁকি নিয়েছেন, তবুও বাংলাদেশের কোনো অংশকে বিদেশিদের হাতে তুলে দেননি এবং সেই প্রমাণ তিনি আমাদের কাছে রেখে গেছেন। এটি আমাদের মন গড়া কোনো কথা নয়। তো আজকে আওয়ামী লীগকে এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে যাতে আওয়ামী লীগ কোনো প্রতিবাদ না করতে পারে এবং এই বিপ্লবী সরকার হলে তখন কিন্তু আর কেউ নির্বাচনের কথা মুখেও আনবে না। তারা যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকবে, এটা 3 বছর 4 বছর, তারপর তারা এক সময় যদি মনে করে তারা তাদের মতো করে একটা পাতানো নির্বাচন দিয়ে তাদের এই এনসিপি জামাত এদের ক্ষমতায় আনবে। আর যদি বিএনপি বাড়াবাড়ি করে নির্বাচন নিয়ে, তাহলে বিএনপির পরিণতিও যে আওয়ামী লীগের মতো হবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও বিএনপিকে বহিষ্কার নাও করে, এই গত 9 মাসে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যে অপরাধগুলো করেছে, আগেও বলেছি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, এই সব কিন্তু ওয়েল ডকুমেন্টেড এন্ড ওয়েল রেকর্ডেড। এই সব রেকর্ডগুলো রাখা হয়েছে এবং যখনই ডক্টর ইউনূস দেখবে যে তাদের উপরে প্রেশার করছে বিএনপি নির্বাচনের দাবিতে, তখনই ওই মামলাগুলোকে সারফেস আনা হবে। তখন ওদের বিরুদ্ধে মামলা যদি থাকে সেটাকে অ্যাক্টিভ করা হবে, মামলা না থাকলে মামলা দায়ের করে তাদের কৃত অপরাধের কারণে তাদের বিচারের সম্মুখীন করা হবে। অর্থাৎ আগামীতে খুব সহসা বাংলাদেশের নির্বাচন হচ্ছে না এবং শাহাবুদ্দিন চুপ্পু সরে গেলে, সেনাপ্রধান এবং 3 বাহিনী প্রধান সরে গেলে কে হবে নতুন বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি, কে হবে সরকারের প্রধান উপদেষ্টা বা যে কোনো পদেই তাকে আমরা ডাকি না কেন, সেটা নিয়েও ইতিমধ্যে কিন্তু গেম শুরু হয়ে গেছে। উপদেষ্টাদের মধ্যে একটা তৎপরতা শুরু হয়েছে যে ডক্টর ইউনূস যদি না থাকে, উনি যদি রাষ্ট্রপতি হন, তাহলে কে প্রধান উপদেষ্টা হবে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা পর্বে কথা বলবো। তবে বাংলাদেশ এখন খুব ক্রুশিয়াল ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। এই 1 মাসের মধ্যে যদি বাংলাদেশকে আমরা রক্ষা না করতে পারি, তাহলে হয়তো বাংলাদেশের সামনে একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এখন প্রিয় দেশবাসী, আপনারা ভেবে দেখবেন, রাজনৈতিক দল যারা বাংলাদেশের কথা ভাবে তারা হয়তো এটা ভেবে দেখবে, আর যারা জামাতে ইসলামের মতো দল কিংবা সিপিবির মতো খোলস বদলানো দল,
তাদের কাছে আমাদের কাছে কোনো প্রত্যাশা নেই। বিএনপি কি করবে এই সিদ্ধান্ত বিএনপিকেই নিতে হবে। আওয়ামী লীগ নিশ্চয়ই তার মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নেবে। আর জেনারেল ওয়াকারের হাতেও সময় রয়েছে 3-4 সপ্তাহ, মানে 1 মাস। তিনিও ভেবে দেখতে পারেন যে তিনি আসলে এই সময়টাতে কি করবেন। এই বিপ্লবী সরকার পরবর্তী নীরবে চলে যাবেন যদি সেফ এক্সিট পান, নাকি সেই গ্রেপ্তার এবং অন্যান্য যে সম্ভাবনার কথা বললাম সেগুলো মাথা পেতে নেবেন, সেটা তার সিদ্ধান্ত, তার এবং অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তাদের সম্মিলিত সিদ্ধান্ত। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।